আসরের আজান পড়ে গেছে, এখনো বরযাত্রী এসে পৌঁছায়নি। শহর থেকে আসছে বিধায় আরো দেরি হচ্ছে। ঘুম এসে গেছে পরীর। ওর পাশে বসে থাকা মেয়েগুলো ঝিমোচ্ছে। এই মুহূর্তে বিয়েটাকে অসহ্য লাগছে পরীর। এতক্ষণ বসে থাকতে ভালো কার লাগে? সময় পার হতে হতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন পরীর বিরক্ত লাগছে, ইচ্ছে করছে শাড়ি গয়না টেনে খুলে ফেলতে। রাগ প্রকাশ করতেও পারছে না। তখনই কয়েকজন মহিলা এসে পরীকে নিয়ে গেল বৈঠকে। পুরুষ নেই বৈঠকে, আফতাব কাজী আর বড়ই পুরুষ। মেঝেতে খেজুর পাতার তৈরি বড় পাটিতে বসানো হলো। সামনে টানানো হলো পাতলা চাদর। উসখুস করছে পরী। শুধু কবুল বললেই আছে এক পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে যাবে। তার উপর সমস্ত অধিকার পাবে পরী। কাজী সাহেব উচ্চস্বরে বলতে লাগলো, নূরনগর গ্রামের জমিদার আফতাব উদ্দিনের কনিষ্ঠ কন্যা পরীকে 20,001 টাকা দেনমোহর ধার্য করে বিবাহ করতে আপনি কি রাজি? রাজি থাকলে বলুন কবুল। পরী মাথা নিচু করে সব শুনছে। এই মুহূর্তে ওর অন্যরকম অনুভূতি হচ্ছে। পরী ভাবছে, এরকম অনুভূতি কি সব মেয়েরই হয়? অপর পাশ থেকে বেশ দেরি করেই উত্তর এলো, শেখর কি মেয়েদের মতো লজ্জা পাচ্ছে নাকি? অসহ্য লাগছে ব্যাপারটা। এরপর কাজী পরীকে উদ্দেশ্য করে বলে, নবীনগর গ্রামের শাখাউত সাহেবের একমাত্র পুত্র শেহেরান শাহের আপনাকে 20,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে ইচ্ছুক। আপনি কি রাজি? তাহলে বলুন কবুল। বৈঠকে উপস্থিত সবাই স্বাভাবিক থাকলেও বধূবেশে বসে থাকা তরুণীর মনে জাগলো কৌতূহল। বিস্মিত চোখে তাকালো পদ্মার অপর প্রান্তে থাকা ব্যক্তির পানে, কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে না। পরী তবুও দেখার চেষ্টা করছে ঘুমটার ফাঁকে, কিন্তু সে ব্যর্থ। পরী কি ভুল শুনল? যদি সঠিক শুনে থাকে তাহলে বাকি সবাই এত স্বাভাবিক কেন? কিছু কি হয়েছে? মাথা ঘুরে উঠল পরীর। চেয়েও শান্ত থাকতে পারছে না। ওদিকে কবুল বলার জন্য বারবার তাড়া দিচ্ছেন কাজী সাহেব। পরী রয়েছে অন্য ধ্যানে, ঘোর কাটছে না কিছুতেই। অনেকক্ষণ ধরে সবাই বলছে কবুল বলতে, কারো কথা পরীর কান অবধি পৌঁছায়নি। শেষে আফতাব দিল ধমক। সব মেয়েরা থেমে গেল। পরী চমকে উঠে বাবার দিকে তাকালো। আফতাব গম্ভীর সুরে বলে, এত দেরি করছো কেন পরী? তাড়াতাড়ি কবুল বলো। পরপর কয়েক ঢোক গিলে পরী 3 কবুল পড়ে ফেলে, কিন্তু শরীরের ভর আর ধরে রাখতে পারে না পরী। ঢলে পড়ে কুসুমের গায়ে। পরীর ঘোমটা আরো টেনে দিয়ে কুসুম চাপটে ধরে পরীকে। কুসুম জোরেই বলে উঠল, পরী আপা, আপনার কি হয়েছে? সামনের পর্দাটা সরিয়ে ফেলা হলো। আফতাব মহিলাদের সব সামলাতে বলে কাজীকে নিয়ে চলে গেল। পরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। এই মুহূর্তে ঘরে নিয়ে যাওয়া দরকার পরীকে। বৈঠকে আর মহিলাদের থাকা সম্ভব নয়। মেয়ের খবর শুনে মালা দৌড়ে এলো। কয়েকজন ডাকলো পরীকে, কিন্তু পরী সাড়া দিল না। শায়ের এখনো আগের মতোই বসে আছে, দৃষ্টি তার নত অবস্থায়। মালা শায়েরকে আদেশ দিলেন পরীকে নিজের ঘরে দিয়ে আসতে। আদেশ পেয়ে শায়ের উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে কোলে তুলে নিল তার সদ্য বিবাহিত স্ত্রীকে। তারপর অন্দরে পা ফেলল। অনেকগুলো বছর পর এই প্রথম আফতাব ব্যতীত কোনো পুরুষ অন্দরে পা ফেলেছে। কুসুম আগে আগে গিয়ে পরীর ঘর দেখিয়ে দিল। সিঁড়ি বেয়ে দোতলার একেবারে কোণার ঘরটা পরীর। পালঙ্কের উপর পরীকে শুয়ে দিয়ে শায়ের কক্ষ ত্যাগ করল। কুসুম আর মালা রইল সেখানে। নূরনগর গ্রামের প্রতিটা মানুষ আজ পরীকে নিয়ে কথা বলছে। 4 গ্রামের জমিদার আফতাব, ধন সম্পদ কম নেই তার, যেন এক রাজা। আর মেয়েগুলো দেখতে রাজকন্যার থেকে কম নয়, সোনালী আর রূপালীর থেকেও বেশি সুন্দর পরী। এমন সোনাবরণ মেয়ের বিয়ে হলো শেষে এক সামান্য কর্মচারীর সাথে। এটা কেউই মানতে পারছে না। কোথায় রাজকন্যা আর কোথায় প্রজা? আফতাবের এমন সিদ্ধান্ত মানতে পারছে না গ্রামবাসীরা। শায়ের ছেলে হিসেবে খারাপ না, সবাই ভালো জানে তাকে, কিন্তু তাই বলে জমিদার কন্যা বিবাহ করার যোগ্যতা ওর নেই। বড় মেয়ে তো নিজের কপাল নিজেই পুড়িয়েছে, আর ছোট মেয়ের কপাল আফতাবই পুড়ালো। গোবরে পদ্মফুল মানায় না। বাইরে সবাই নানা ধরনের কথা বললেও জমিদার বাড়ির আঙ্গিনায় আসতেই সবার মুখ বন্ধ হয়ে যায়। থমথমে পরিবেশ, কারো মুখে কথা নেই। শেখর না আসাই এমনিতেই আফতাব বেশ চটে আছে। এখন কেউ ভালো কথাও আফতাবের সামনে বলতে পারছে না। সব কথাই তেতো লাগছে তার কাছে। এমনকি নিজের ভাই আখিরকেও অসহ্য লাগছে। জ্ঞান ফিরেছে পরীর। চোখ মেলে আশেপাশে তাকিয়ে পরী বুঝতে পারল সে নিজের ঘরে আছে। তাহলে কি পরী এতক্ষণ স্বপ্ন দেখছিল? পরী চট করে উঠে বসলো। ঘরে কুসুম ছাড়া আর কেউই নেই, তাই কুসুমকে জিজ্ঞেস করলো,
আমি এখানে কিভাবে এলাম কুসুম? আমি তো বৈঠকে ছিলাম। আর তখন পরি একটু থামলো, তারপর বলল, বিয়ে কি হয়ে গেছে? কন কি আপা, আপনার মনে নাই? আপনি তো কবুল কইয়া হুঁশ হারালেন। আর বিয়েটা কার সাথে হয়েছে? আপনি দেখি সব ভুলে গেছেন। শায়ের ভাইয়ের লগে আপনার বিয়া হইছে। তাহলে শহরের ওই ছেলেটা কোথায়? কুসুম থামলো, বড় করে নিঃশ্বাস ফেলে বলল, জানি না আপা। আমরা সবাই তো পরের অপেক্ষা করতেছিলাম। দেরি দেইখা শায়ের ভাই লোক পাঠাইছিল। এই লোকগুলান শহরে যাইয়া ফিরে আইছে, তাও বরযাত্রী আহে নাই। শহরে বাবুর বাড়িতে যাইয়া কেউরে পাই নাই। এখন কি হইব? হের লাইগা বড় কর্তা শায়ের ভাইয়ের লগে আপনার বিয়া দিল। ওরা গেল কোথায়? হঠাৎ করে তো কোনো মানুষ উধাও হয়ে যায় না। কি জানি, গতকাল তো শায়ের ভাই সহ আরও মানুষ যাইয়া দেখা কইরা আইছে। অহন কই আছে কে জানে। তো একখান কথা কই, শহরে পোলাডারে আমার ভালো লাগে নাই। হের লগে বিয়া হয় নাই শখর করেন। হেগরে নিয়ে ভাববেন না। কোথায় যাইব? বড় কর্তা একবার ধরতে পারলে মাইরা ফেলবো। জমিদারের লগে রসিকতা? পরি আর কথা বাড়ালো না, হাঁটু মুড়ে ওখানেই বসে রইল। কিছুক্ষণ বাদেই মালা আর জেসমিন আসলো। মালা কুসুমকে বলল পরির কাপড় গুছিয়ে দিতে। পরি বলে উঠল, কাপড় গোছাবে মানে? আমি কোথায় যাব? শ্বশুর বাড়ি। পালং থেকে নেমে পরি বলল, কিন্তু আম্মা, উনি তো আমাদের এখানেই থাকে। আমরা এখানেই থাকি। মালা জবাব না দিয়ে কুসুমের সাথে পরির কাপড় গোছাতে লাগলেন। জেসমিন এগিয়ে এসে পরির হাত ধরে বললেন, এখন শায়ের এই বাড়ির জামাই পরি, তার আর এখানে থাকা চলবো না। লোকে কি বলবে তখন? তাই তোমারে নিয়ে যাইবো এখনই। অনেক দূরের পথ পরি। তোমার গয়না সব খোলো আর শাড়ি বদলাও। পরি কিছু বলতে চাইল, কিন্তু জেসমিন বলতে দিল না। নূরনগর থেকে 7 গ্রাম পার হয়ে নবীনগর। অনেক দূরের পথ পাড়ি দিতে হবে পরীকে। পথে যদি চোর ডাকাতের পাল্লায় পড়ে তো গয়নাগুলো লুটে নেবে। তাই জেসমিন গয়নাগুলো একটা ব্যাগে ভরে মালার কাছে দিল। মালা সেগুলো পরীর জামা কাপড়ের মধ্যে লুকিয়ে দিল। মায়ের কথা মতো পরি বেনারসি খুলে সুতির শাড়ি পরল। মালা পরীর মাথায় ওড়না পেঁচিয়ে নেকাব বেঁধে দিল। তারপর গায়ে চাদর জড়িয়ে দিয়ে বলে, চাদর খুলবি না, বাইরে অনেক ঠান্ডা। আম্মা, আমাকে বিদায় করার এত তাড়া আপনার? মালার বুক কেঁপে উঠল। মেয়ে তার দিকে আঙ্গুল তুলছে। পরি কি জানে না যে ওকে বিদায় দিতে কতখানি কষ্ট হচ্ছে মালার? জানলে এই প্রশ্ন করতো না। মালার জবাব দিল না। পরির হাত ধরে নিচে নেমে এলেন। পরি নিচে এসেই জুম্মানকে খুঁজতে লাগলো। আজ সারাদিন সে দেখেনি ছোট ভাইটাকে। সবার মাঝে জিজ্ঞেস করতেও পারেনি। এখন যাওয়ার সময় তো জিজ্ঞেস করতেই পারে। পরি মুখ ফুটে কিছু বলার আগেই জুম্মান এসে হাজির। ভাইকে কাছে টেনে পরি বলে, কোথায় থাকিস তুই? আজ আমার সাথে দেখা করলি না কেন? তোমারে দেখলে আমার কান্না পাই আপা। আমারে সাইরা চইলা যাবা? বলতে বলতে কেঁদে ওঠে জুম্মান। পরি বলে, কান্দিস না জুম্মান, আমি আবার আসবো। তুই আমারে আনতে যাবি কিন্তু। জুম্মান মাথা নাড়ে। পরি বিদায়ের সময় যেন কাদা ভুলে গেছে। বাড়ির বাকি সবার একই অবস্থা। বিয়েটা উলটপালট হওয়াতে কারোর বিস্ময় এখনো কাটেনি। কিসের কান্নাকাটি? পরির চোখের জল ফেলল রূপালীর কোলে নবজাতক শিশুটিকে কোলে নিয়ে। অল্পদিন ধরে সে দুনিয়ার আলো দেখছে। পরি চেয়েছিল নিজে লালন পালন করবে, কিন্তু তার হলো না। সবার থেকেই বিদায় নিল পরি। মায়ের হাত ধরেই বাইরে পা দিল। যেই ঘর ওর নিজের ছিল, আজ সেই ঘর থেকেই বঞ্চিত হলো সে। আজকের পর থেকে নিজের বাড়িতে মেহমান হিসেবে আসতে হবে পরীকে। কথাটা ভাবতেই দম বন্ধ হয়ে আসে পরীর। গরুর গাড়ি দাঁড় করানো, সেখানে যেতেই হুঁশ ফিরল পরীর। শক্ত করে মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মালার চোখের পানিও বাদ সাধল না। মেয়েকে কিছুক্ষণ আলিঙ্গন করে গাড়িতে তুলে দিল।